নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আর আমার হাজবেন্ডও ভালো আছি। আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে মানে ক্যামেরার মুখোমুখি বসে আমি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। তবে কথা বলার আগে আমি আপনাদের কিছু বলি। অনেক দিন ধরে ক্যামেরার সামনে এসে কথা বলাটা আমার এখন আর হয় না। কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু এখন না মানে জানি না কেন ক্যামেরার সামনে কথা বলতে একটা কোথাও না কোথাও একটা ভয় কাজ করে। জানি না কিসের জন্য। হয়তোবা এত মাস গ্যাপ হয়ে যাওয়া, মানে ৫-৬ মাস গ্যাপ হয়ে যাওয়া ভিডিও দেওয়া, বা আগের মতন ফুর্তি বা আগের মতন খুশি মনে না থাকা, সেটা একটা কারণ হতে পারে, আমি জানি না। সেজন্য এখন আর ক্যামেরার সামনে এসে ডাইরেক্ট কথা বলি না, ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো শেয়ার করছি। এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আপনারা সব কিছু আমার সাথে, আমি আমি যে এতদিন পরে আবার ভিডিও দিচ্ছি বা ইউটিউবে এসেছি, তারপরেও আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, সেটার জন্য অনেক ধন্যবাদ। জানি আমার আহামরি অনেক সাবস্ক্রাইবার নেই বা অনেক ভিউয়ার্স নেই, যাই আছে সবাই আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, সেই জন্য অনেক 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 ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছি। এটা ধরে নিতে পারেন একটা ইনফরমেটিভ ভিডিও। আশা করি আমার এই ইনফরমেশনের দ্বারা আপনাদের কিছুটা হলেও আপনারা সজাগ হবেন, সচেতন হবেন, আর এই ইনফরমেশনগুলো আপনাদেরও কাজে আসবে। তো কিছুদিন আগে, আমার 5 মাস আগের, মানে আমার হাজব্যান্ডের যখন ক্যান্সার ধরা পড়ে, আমার একটা ভিডিও আমার এক দিদিভাই, মানে ইউটিউবের দিদিভাই দেখেছে। দেখে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার হাজব্যান্ডের যে ক্যান্সার হয়েছে, সে সিমটমগুলো কি ছিল, আমরা কিভাবে বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে। সেই কথাগুলোই আমি বলতে এসেছি। আমি দিদিভাইকে কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিও আমি এটার উপরেই বানাবো। তবে কি হয়, এখন ভিডিও তেমন করে তো করা হয় না, তো সেই জন্য আমি কিছুদিন হয়ে গেল ভিডিওটা বানাতে শ্যুট করতে পারছিলাম না। সেই জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে করা যাক। তো এখন আমার রান্না হচ্ছে, ওদিকে রান্না বসিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলছি। তো এটা আজকে থেকে ২ বছর হয়ে যাবে, ২ বছর আগের কথা। একদিন আমি আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়ি গেছিলাম। তো আমি আর আমার মেয়ে বাসেই গেছিলাম। সরি। তো আমার হাজব্যান্ড বলেছিল কিছু কাজের জন্য যে তোমরা সকালে যাও, আমি বিকেলে যাব। তো বিকেলে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো। তো ও বাইক নিয়ে বিকেলে যায়। আমার কি কাজের জন্য গেছিলাম সেটা এখন আর বলছি না, আমার ওইসব নিয়ে কথা বলতে ইচ্ছে করে না এখন। কারণ এইসব জিনিসগুলো ভাবলে এখন মনে ভয়ের কাজ করে, আতঙ্কের কাজ করে, আর সেটা বাদ দিলাম। তো যা বলছিলাম, আমি যেদিন গেছিলাম তারপর সারাদিনে আমি আমার মেয়েকে নিয়ে যা যা কাজ করার করে নিয়েছি। করার পর বিকেলবেলা আমার হাজব্যান্ড আমাকে আনতে যায় শ্বশুরবাড়ি থেকে। এখান থেকে যেহেতু শ্বশুরবাড়ি ১.৫ ঘন্টার রাস্তা, তো ও বাইক নিয়ে চলে যায় আমাদেরকে নিয়ে আসতে। কারণ পরের দিন আমার মেয়ের স্কুল ছিল, তো আমরা থাকতে পারবো না বলে আমাদেরকে আনতে যায়। তো আনতে যাওয়ার সময় কি হয়, রাস্তায় যাওয়ার পথে যখন ওই রাস্তায় থাকে না, পিচগুলো উঠে যায়, গর্ত হয়ে যায় রাস্তাগুলো, গর্তটার ভিতরে ইসে হয়, আমার হাজব্যান্ড বাইক নিয়ে যাওয়ার সময় বাইকটা গর্তটাতে ঢুকে আবার উঠে যায়। ও পড়ে না, একটা ঝাটকার মতন ওর মানে একটা লাগে। ও বাইকটা নিয়ে যাওয়ার সময় একটা ঝাটকার মতন লাগে। তো ঝাটকাটা লাগার পর ওর হঠাৎ করে এই শিরদাঁড়ার একদম কোমর থেকে উপরে আর কি, কোমরেও না ঠিক, শিরদাঁড়ার মাঝখান থেকে একটু নিচে হবে সেই জায়গাটায়, মানে ওই জায়গাটাতে একটা ঝাটকা লাগার পর ওর একটা ছোট্ট করে হালকা করে একটা পেন শুরু হয়। তো তো তখন ও চলে যায়। যাওয়ার পর ওখানে গিয়ে আমাকে বলে যে আজকে আচ্ছা, মানে আসার পথে আমি রাস্তায় এভাবে একটা ঝাটকা খাই, খাওয়ার পর আমার ওই জায়গাটাতে না হালকা একটা পেন হচ্ছে। আমি তারপর বললাম খুব কি জোরে লেগেছে? বলছেন ঠিক জোরে লাগেনি, কিন্তু একটা পেন হচ্ছে, আমাকে ওই কথাই বলে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিছু একটা পেন হয়েছে, হয়তো ঝাটকাটার জন্য হয়েছে, আবার কমে যাবে। ওটা আমিও ভাবলাম, আমার হাজব্যান্ডও ভাবলো যে কমে যাবে, হয়তো একটা ঝাটকা লেগেছে বাইকে। তারপর ওদিনে আবার আমরা চলে আসি। আসার পর নর্মাল লাইফ চলছিল। তো হঠাৎ করে পেনটা আস্তে 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 আস্তে, মানে দিনের পর দিন, তারপর মাস, এভাবে হালকা হালকা করে পেনটা বেড়ে যেতে থাকে। এরকম করে প্রায় ১.৫ মাস মতন পেনটা আস্তে আস্তে হালকা করে বেড়ে যায় শির দ্বারা, মানে স্পাইন যেটাকে বলে, স্পাইনের একটা হাড্ডিতে। তো বেড়ে যাওয়ার পর আমাকে বলছে যে না, আমার দিনে দিনে ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো কি করা যায়? আবার আমার হাজব্যান্ডের একটা মানে ইস্যু ছিল যে অনেকদিন আগে আমার হাজব্যান্ডের প্রায় আজ থেকে ১১ বছর মতন আগে আমার হাজব্যান্ডের একটা হার্নিয়ার অপারেশন হয়।
তো ওকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল। তো ওর ওইখানেও একটা সন্দেহ ছিল, কোনো না কোনো জায়গায় ওই সন্দেহটা কাজ করছিল যে শিরদাঁড়ায় ওই ইঞ্জেকশনটা দেয় অ্যানেস্থেসিয়ার, তো ওই অ্যানেস্থেসিয়ার ব্যথাটাই কি যেন করছে। ওই নিয়ে মানে দুই দিকে দুইভাবে কথাগুলো মানে চলছিল, যে ব্যথাটা হচ্ছে হয়তো বা অ্যানেস্থেসিয়ার পেন বা ওই ঝাটকার পেন, এভাবে চলছিল। তারপর 1.5 মাস পর থেকে ওকে ডাক্তার দেখানো শুরু হয়। ফার্স্ট আমরা নর্মাল এমবিবিএসকে দেখালাম। তো উনি বললেন, আমরা প্রথমে ভাবি যে হয়তো ব্যথাটা গোল ব্লাডার স্টোন থেকে হতে পারে, অনেকের গোল ব্লাডার স্টোনে মানে পিঠেও ব্যথা। তো আমরা ওই ভেবে গোল ব্লাডার স্টোন বলে ভাবলাম। তারপর গোল ব্লাডার স্টোনের কথা এমবিবিএস ডক্টর কাছে গিয়ে আমরা ওইটাই বললাম যে হয়তো বা গোল ব্লাডার স্টোনের ব্যথা হতে পারে, না তো কোমরের ব্যথা হতে পারে, আমরা নিজে থেকে বলেছি। তখন ডক্টর বললো হতে পারে, তো আপনারা একটা কাজ করুন, একটা আল্ট্রাসাউন্ড করুন আর একটা ইসে করুন, এক্স রে করুন। তো দুটোই করা হলো, আল্ট্রাসাউন্ডও করা হলো, এক্স রেও করা হলো। তা এক্স রেতেও তেমন কিছু ধরা পড়লো না, কোনো হাড্ডির কোনো ভাঙ্গা বা কোনো কিছু ধরা পড়লো না। নেক্সট আল্ট্রাসাউন্ড করলাম, আল্ট্রাসাউন্ডেও কোনো মানে গোল ব্লাডার স্টোন বা কোনো কিছুই ধরা পড়লো না। তো ডক্টর বললো এটা নর্মাল, কিছু নেই, হয়তো বা ক্যালসিয়ামের অভাবে ব্যথাটা হচ্ছে, আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করুন। তারপর আবার ক্যালসিয়াম ট্যাবলেট শুরু করা হলো, ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে, কিছুদিন ব্যথাটা কম থাকে, আবার ব্যথাটা শুরু হয়। আমরা এবার অর্থোপেডিক্সে কাছে গেলাম। তারপর উনি দেখার পর উনি বললো ঠিক আছে একটা এক্স রে করা যাক। এক্স রে করা আনার পর ও দেখলো, দেখার পর বললো না, কোনো হাড্ডির প্রবলেম নেই, তবে ভাঙেওনি, কিছু হয়নি, তুমি ক্যালসিয়াম ট্যাবলেট, সেও ক্যালসিয়াম ট্যাবলেটই ও খাচ্ছে গেল। তো এরপরেও কিছুদিন বন্ধ থাকার পর আবারও ব্যথাটা শুরু হলো। তারপর না কমছে না, তা ভাবলাম যে এমবিবিএস ডক্টর দেখিয়েছিলাম, এবার ইউরোলজিস্ট দেখাই, যদি বা গোল ব্লাডার হয়ে থাকে, উনি হয়তো ধরতে পারেনি। তেজপুরে গোল ব্লাডার ডক্টর মানে ইউরোলজিস্ট দেখানো হলো গোল ব্লাডারের জন্য। তো উনিও আল্ট্রাসাউন্ড দিলেন, এক্স রেও দিলেন। দেখার পর উনি একটু বলেছিলেন তখন যে কে বলেছে তোমার হাড্ডিতে প্রবলেম নেই, হাড্ডিতে কিছু একটা প্রবলেম হচ্ছে, তুমি ভালো করে আবার ডক্টর দেখাও, তুমি হাড্ডিতে কিছু একটা প্রবলেম হচ্ছে কিন্তু কোনো গোল ব্লাডার। আমরা ইউরোলজিস্টের কাছে গেলাম, তখন উনি বললেন যে তোমার হাড্ডিটা একটু ছোট হয়ে গেছে, যেটা আমাদের শিরদাঁড়াতে হাড্ডিগুলো থাকে যেই সাইজের থাকে ওইখান থেকে একটু ছোট হয়ে গেছে, তুমি আবারও হাড্ডির ডক্টর দেখাও। তারপর এসে আবারও হাড্ডির ডক্টর দেখানো হলো, উনিও দেখে বললেন না কোনো প্রবলেম নেই, ক্যালসিয়ামের অভাবে হচ্ছে, আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খান। না এভাবে চলছে না, ব্যথা কমছে না। তারপর আমরা ভাবলাম কি হয়তো বা অনেক সময় কোমরের হাড্ডি টাস লাগার মতন হয়, তো অনেক রকমের হয়। তো তারপর ভাবলাম কি যে আমরা ফিজিওথেরাপিস্টের কাছে যাই, তো ফিজিওথেরাপিস্ট যদি কোনো ফিজিওথেরাপি দেয় করায় তবে হয়তো ভালো হয়ে যাবে। তারপর এমন খুঁজতে থাকলাম যে কোন ভালো ফিজিওথেরাপিস্টের কাছে গেলে আমাদের ভালো হবে, এভাবে ভাবতে 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 তারপর একজন কাইরোথেরাপিস্টের কাছে গেলাম। তো উনি কাইরোথেরাপিস্ট প্রাইভেটে দেখানো, একটা অ্যামাউন্ট তো থাকবে। তো আমি অনেক মোটা অ্যামাউন্ট পে করেছিলাম, সেটা বললাম না কত টাকা। তো 4 দিনের সেশন করাবে বলেছিল, 4 দিনের সেশনে আমার হাজব্যান্ড 3 দিন গিয়েছে। শরীরে কোনো অঙ্গের যদি ব্যথা হয় তো কাইরোথেরাপিস্ট বেস্ট, যেতেই পারেন। আমি বলছি না ভালো না বা কিছু, আমি ওটা বলছি না, যেতেই পারেন, সবাই ভালোও হয় আমি দেখেছি। কিন্তু আমার হাজব্যান্ডের খেলাটাই ছিল অন্য জায়গায়। তো সেই জন্য আমার হাজব্যান্ড 3 দিন যাওয়ার পর আমার হাজব্যান্ডকে এমনভাবে ব্যায়ামগুলো করানো হয়, ওর পেনটা তখন মানে কি বলবো কমে যাওয়ার জায়গায় বেড়ে যায়, এমন বাড়াবাড়ে ওর কোমরের ব্যথা থেকে ব্যথাটা চলে আসে বা পায়ের জয়েন্টে, হিপের জয়েন্টে ব্যথাটা চলে আসে, আর এমনভাবে চলে আসে ও ঠিক করে হাঁটতে পারে না। ঠিক আছে, তো ওই সময় আমাদের একটু অন্যভাবে মাইন্ডে কথাটা লাগে। তো ভালো করে হাঁটতে পারছে না, বাইক চালাতে ওর কষ্ট হচ্ছে, বাইকে পা উঠাতে কষ্ট হচ্ছে, মানে একটা অন্য মানে খারাপ লেভেলে চলে যায়। 3 দিন করানো হয়, আর তারপর কিন্তু জানি আমার হাজব্যান্ড বলছে আমি আর যাবো না, টাকা গেছে যাক, আমি যাবো না, আমি যদি ওখানে যাই আমি মরে যাবো, আজকে যদি সেশনটা করাই আমি মরে যাবো, আমাকে এইভাবে বলেছে। ঠিক আছে যাবো না, ও না করলে গেলাম না। ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে এইভাবে কিন্তু 1টা বছর চলে গেল, 1টা বছর চলে গেল এইভাবে। যত ডাক্তার ছিল সব দেখানো শেষ, ওর 1 বছর এভাবেই চলে গেল। ডক্টর কোনো রকমের মানে রোগ, ওর শরীরের রোগটা ধরতে পারছিল না। তারপর বাড়িতে থাকে, ওর কষ্ট হয়, কোনোদিন ইচ্ছে হলে দোকান খোলে, কোনোদিন ইচ্ছে হলে দোকান খোলে না। ওর একটা শরীরে ওজন আস্তে আস্তে কমে যাওয়া শুরু হলো, 60 কেজি থেকে ও 53-তে চলে আসছে সেটা জানি না, কিন্তু 60 কেজি থেকে ওর ওজনটা কমতে শুরু করে। এইভাবে শুরু হলো মানে কষ্টের দিনগুলো। তার মধ্যে অনেকে বলল যে শিলং চলে যাও, হয়তো বা নার্ভের প্রবলেম হতে পারে, নার্ভের প্রবলেমের জন্য হয়তো এরকম হচ্ছে, নয়তো মানে পিঠ থেকে ব্যথাটা পায়ে আসবে কেন, আমাদেরও তখন সন্দেহ হয়তো বা নার্ভের ব্যথা হবে।
তো শিলংয়ে নেগ্রিমস হসপিটালে নার্ভের জন্য খুবই ভালো আমি শুনেছি বা অনেকে বলে। তো আমরা শিলংয়েও চলে গেলাম। শিলংয়ে গিয়ে গত বছর জুলাই মাসের ঘটনা, তখন শিলংয়ে চলে যাই। তো ওখানে গিয়ে ডক্টরের কাছে সব কিছু বলি। ডক্টর বলে একটা এক্সরে করো। তারপরে এক্সরে একটা করালাম, ডক্টরকে দেখালাম। দেখানোর পর ডক্টর হয়তো বা কিছু বুঝেছে, আমরা তো এত কিছু জানি না। তো ডক্টর কিছু বুঝে বলছে আমার তো একটু অন্যরকম লাগছে, তো ঠিক আছে আমি কিছু ওষুধ দিয়ে 1 মাস পরে আবার আসবেন, আমরা আবার দেখবো কি হয়েছে না হয়েছে। ওনারা 1 মাসের একটা টাইম দেয়। এই 1 মাসটা ছিল আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময়। সব দিক থেকে একটা মাস একেবারে খারাপ সময় ছিল। তো আমার হাজবেন্ড চলে আসে ওষুধপত্র নিয়ে। ওনারা চাইলে কিন্তু একটা এমআরআই করাতে পারতো, করায়নি। ওরা 1 মাসের সময় দেয়। জানি না কার ক্ষেত্রে কি হয়, আমি কোনো কাউকে নিন্দা করছি না বা কাউকে বদনাম করছি না। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যা যা হয়েছে সেটাই বলছি। এটাতে কারোর কোনো আমি ইসে নিয়ে, কারোর প্রফেশন নিয়ে আমি কোনো কিছু বলছি না, কারণ আমি ভুক্তভোগী, যাতে আমার মতো অন্য মানুষ ভুক্তভোগী না হয় সেই জন্যই কথাগুলো বলা। তো আমরা চলে আসি। আসার পর সেই সময় আমার বাবা, আমি যেদিন শিলং থেকে আসি 3-4 দিন পর আমার বাবা মারা যায়। তো আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার শ্রাদ্ধ শান্তি এসব করতে করতে 15-20 দিন চলে যায়। চলে যাওয়ার পর ওইখানে আমার ভিডিও আছে। আমি আমার বাবার শ্রাদ্ধ সেরে যখন আমি বাড়িতে এসেছি তখন আমার বাড়িতে হয় চুরি। বাড়ি ঘর দুয়ারের অবস্থা ছিল না, সেটার একটা ভিডিও আছে, সেপারেটলি আপনারা দেখতে পারেন। তো চুরি হয়ে যায়, তার মধ্যে ওই 1 মাসের সময়টাও কাটে। 1 মাসের সময়টা কাটার পর ওকে আবার পাঠানো হয় শিলং। তো শিলং যাওয়ার পর ও তখন যায়, আমি যাইনি তখন, ও গেছিল। তারপর ওখানে গিয়ে ওকে ডক্টর দেখানো হয়। ডক্টর দেখানোর পর ডক্টর বলছে যে একটা এমআরআই করতে হবে। তখন ব্যথাটা এত, ও পাওটা ভালো করে ফেলতে পারে না, ও গাড়িও চালাতে পারে না। বাইক চালানো তো বন্ধই হয়ে গেছিলো, গাড়িও চালাতে পারে না তখন। তো ও শিলং যাওয়ার পর ডক্টর ওকে এমআরআই করতে বলে। তো একবার এমআরআই করে। তো এমআরআইতে ওরা বুঝতে পারে না কি হয়, কি হয়েছে। সেকেন্ড টাইম আবারও এমআরআই করে 2 দিন পরে। আবার সেকেন্ড টাইম এমআরআই করার পরে তো ওনারা বলল কি যে তোমার পিঠের হাড্ডি একটা, যেই হাড্ডিটাতে ঝাটকা লেগেছিল ওই হাড্ডিটা ছোট হতে হতে এতটুকু, মানে এতটুকু থাকতে হয়, আমি জানি না কতটুকু থাকতে হয়, আমি একটা সাইজ বলছি, এতটুকু হাড্ডিটা ছোট হয়ে এতটুকু হয়ে গেছে। আমি যেটা এক্সরেতে দেখেছি পরে এক্সরেগুলোতে এতটুকু হয়ে গেছে। তো ডক্টর বলছে যে তোমার এই হাড্ডিটা ছোট হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে, এটা অপারেশন না করলে তোমার পাগুলো প্যারালাইসিস হয়ে যাবে। ডক্টর কিন্তু এটা বলে দিল 2বার এমআরআই করার পর। তারপর আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে এরকম এরকম আমাকে এমআরআই করিয়ে এটা বলেছে যে অপারেশন করতে হবে না, তা প্যারালাইসিস হয়েছে। তারপর আমি তখনই ডিসিশন নিই, তখনই আমার মাথায় আসে যদি হাড্ডি নিয়ে কোনো কথা হয়েছে, হাড্ডি যদি অপারেশন হয়, এত দিন ধরে এখানে কোনো কিছু রোগ ধরা পড়ছিল না, কিছু না, আমি এখানে কোনো হাড্ডির অপারেশন করবো না। তাই আমি বললাম ঠিক আছে তুমি চলে আসো, তারপর আমরা কথা বলছি। তারপর ও আসার পর ওর সাথে আমি কথা বলি যে এরকম এরকম। ও যেদিন আসে তারপরে ওদিনেই আমি কথাগুলো বলি যে দেখো হাড্ডি যদি অপারেশন করতে হয় এখানে করবো না, আমরা পাটনা চলে যাব, পাটনা গিয়ে করি। পাটনা হাড্ডি স্পেশালিস্ট, তো ওখানে যাই, ওখানেই ধরা পড়বে যে কী হয়েছে না হয়েছে, ওরাই অপারেশন করতে হলে ওইখানেই করবো। তো হাজব্যান্ড বলল ঠিক আছে আমরা পাটনায় যাব। এটা মানে তারপর শিলংয়ে থেকে আসার দিন আমরা এসব কথা আমরা নিজেরার মধ্যে আলোচনা করেছি। পরের দিনটা গেল, ওদিনে রাত্রেবেলা হঠাৎ করে ভাত খেয়ে বাইরে যায়। বাইরে গিয়ে ও হাত পা ধুয়ে ঘরে আসবে, একটা হাঁচি আসে ওর। হঠাৎ করে হাঁচিটা আসার পর ও মানে কলের পাড়ে বসে পড়ে, মানে আঁঠু কেড়ে বসে পড়ে। বলছে আমি উঠতে পারছি না, আমাকে এসে উঠিয়ে নিয়ে যাও, আমি কোনো পর্দায় উঠতে পারছি না। আমার মেয়ে তখন আমার স্বামীর সামনে দাঁড়িয়ে ও কান্না করছে, মানে নেক্সট লেভেলের কান্না করছে যে পাপার কি হলো, মা এসে ধরো পাপাকে, নয়তো পাপার কি হয়ে গেল, ও এরকম করছে। তো আমি দৌড়ে গেলাম, গিয়ে ওকে কোনো রকমে কলপার থেকে ঘরে টেনে এনে এই বিছানাতে, আমি যেখানে বসে আছি এই বিছানাতে শুয়ে দিলাম। তারপর শুয়ে দেওয়ার পর ও সারা রাত্র ওর পাটা বলছে যে আমার পাটা কিছু টেনে নিয়ে যাচ্ছে, আমার পাটাকে ধরে রাখো, আমার পাটাকে ধরে রাখো, নয়তো আমার পাটা কিছু টেনে নিয়ে যাচ্ছে, এরকম কথাগুলো বলছে। এরকম করে সারাটা রাত পার হলো। তারপর আমি ভাবলাম যে ও যখন এখন বিছানায় শুয়ে গেছে, তো এখন আর এখানে আমি চিকিৎসা করবো না, নিয়ে গেলাম পাটনা। 2-3 দিনের মাথায় আমি পাটনা নিয়ে গেলাম। পাটনা নিয়ে যাওয়ার পর পাটনার ডক্টর একটা এক্সরে করেছে। একটা এক্সরে করার সাথে সাথে এখান থেকে বললো যে এটা কোনো হার্টের প্রবলেম না, আমরা অপারেশন করবো না, তোমরা বাড়ি নিয়ে যাও, তোমরা বাড়ি গিয়ে ক্যান্সার টেস্ট করো। বাড়ি নিয়ে যাও বলেনি, বলেছে ক্যান্সার টেস্ট করো। এমনকি পাটনার ফাইলে লেখা আছে প্যাট সিটি করানোর কথা। আমরা তো তখন বুঝি না প্যাট সিটি কি, আর এরকম ক্যান্সার পেশেন্ট নিয়ে দৌড়াইনি বা কিছু, আমি কিছুই বুঝি না। লেখা ছিল তখন, কিন্তু বুঝিনি প্যাট সিটি করানোর কথা ওখানেই লেখা ছিল। সে যাই হোক, ওইসব কথা না বলাটাই বেটার।
অনেক কিছু শিক্ষা হয়েছে এই পথ চলতে। এই ক্যান্সার পেশেন্টকে হাতে নিয়ে জার্নি করাটা যে এত সহজ জার্নি ছিল না। সেসব নিয়ে কথা বলে কোনো সময় রাগ ওঠে, কোনো সময় নিজের কপালের ওপরে দোষ দিতে মনে হয়। সে যাই হোক, বাদ দিয়েছি ওইসব কথা বলে। তারপর আমরা ওখান থেকে চলে আসি, পাটনা থেকে চলে আসার পর এখানে ক্যান্সার প্যাট সিটি করানো হলো। এখানেও ক্যান্সার হসপিটালে নিয়ে গেলাম। ক্যান্সার ডক্টর বললো যে না, এখানে কোনো ক্যান্সার নেই, হার্টির প্রবলেম। তো হার্টির প্রবলেম তারপর না, জোর করে করানো হলো প্যাট সিটি, যে আমরা একটা টেস্ট করে দেখি আছে কিনা। তারপর টেস্ট করানো মানে প্যাট সিটি করানোর পর আমরা যতটুকু বুঝেছি যে ক্যান্সার আছে। তারপর আমরা আর এখানে থাকিনি, মানে আসামে ট্রিটমেন্ট করিনি। যখন বুঝেছি যে ক্যান্সার আছে, ওকে নিয়ে আমরা চেন্নাই চলে গেছি। চেন্নাই চলে যাওয়ার পর চেন্নাই রামাচন্দ্র হসপিটালে, রামাচন্দ্র হসপিটালে ওর ট্রিটমেন্ট শুরু হয়। ওখানে ওরা বায়োপসি করে, বোন ম্যারো বায়োপসি করার পর বলে হ্যাঁ ওর ক্যান্সার আছে। আর ওর ব্লাড ক্যান্সার বলে ওই হাড্ডির ভিতরে যেটা অস্থিমজ্জার ক্যান্সার ওটা হয়েছে। তো ওই ক্যান্সারেই ওর হাড্ডিটা খেয়ে ফেলেছে, তবে রিকভারি আছে। এটা তোমরা যদি ভালো করে ট্রিটমেন্ট দাও। আমাকে এইভাবেও বলা হয়েছে, ডক্টর আমাকে পার্সোনালি এইভাবেও বলেছে যে তুমি যদি ভালো করে ওকে ট্রিটমেন্ট দাও, তোমাকে আমি কথা দিচ্ছি ও অনেক দিন বেঁচে থাকবে। আর আমার হাজব্যান্ডের স্টেজ 3-তে ধরা পড়েছে ক্যান্সার। আমি সব কিছুই বলছি, সবার সুবিধার্থে বলছি। তো নিয়ে আসলাম ওখানে বোন মেরো বায়োপসি করার পর ওর রিপোর্ট আসলো ব্লাড ক্যান্সার। ওখান থেকে ওর কেমো শুরু হলো। তারপর আমাকে ডক্টর এটাও বলেছে যদি 4টে কেমো দেওয়া হয় ও শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়াবে। অ্যাকচুয়ালি এই পাটনা চেন্নাই জার্নিতে ও একদম শোয়া অবস্থায় ছিল। ওকে ওঠানো বা খাওয়ানো খুবই কষ্টকর ছিল। কোনো রকমে টয়লেট করাতে নিয়ে যাওয়া হতো, অনেক কষ্টে ওকে এনে বিছানায় রাখা হতো। তো ওই জার্নিটা আমার দিনগুলো মনে করলে এখনো ভয় হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন এরকম দিন আমার শত্রুরও না আসে, কোনো শত্রুর না আসে, কেউ যেন আমার মতো ভুক্তভোগী না হয়। তো বলতে কেমন একটা লাগে, ভালো লাগে না, ওই দিনগুলো মনে করতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, একটা কথা বলবো আজকের জায়গায় দাঁড়িয়ে, যে ওই দিনগুলো মনে করলে হয়তো ভয় লাগে, কিন্তু আজকে আমার হাজব্যান্ড সুস্থ আছে, ও ট্রিটমেন্ট চলছে, ও আন্ডার ট্রিটমেন্টে আছে এখনো। আর ট্রিটমেন্ট নিয়ে বলবো কোনো একদিন, আজকে বলবো না। আজকে ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, শুধু ইনফরমেশন দেওয়ার জন্যই আমি করেছি। তো ওকে চেন্নাইতে 4টে কেমো দেওয়ার পর ও কিন্তু নিজে নিজে হাঁটতে পেরেছে। লাঠির সাহায্য নিয়ে হেঁটেছে, কিন্তু হাঁটতে পেরেছে। আজকে তো ও পারফেক্ট, ও দোকানে কাজ করতে পারে, ও নিজের সব কাজ করতে পারে। ওইখান থেকে এখান অবধি জার্নিটা এত সহজ ছিল না, খুব কষ্টের জার্নি ছিল। কোনো দিন হয়তো করব আপনাদের কাছে শেয়ার, কিন্তু এখন সঠিক সময় বা সঠিক জায়গা না এখন বলবো সব কিছু বলবো, যা যা আমার সাথে হয়েছে আর যা যা আমি জানাবো, সব কিছুই জানাবো। তারপর ওইখান থেকে 4টা কেমো দিয়ে নিয়ে আসা, তারপরে এখন মানে এখানে থেকে তারপরে কেমো, তারপরে ওষুধ, তারপরে ডক্টর ট্রিটমেন্ট। আর এই জার্নিতে আমি মানে কিছু ডক্টর পেয়েছি, সব কটা ডক্টর এই জার্নিতে ভগবানের মতো আমার সাথে আছে, ভগবানের মতো আমাকে হেল্প করছে, আছে, ওনার কথা মতো চলছি। তো আমার হাজব্যান্ড এখন মোটামুটি সুস্থ, পুরোপুরি সুস্থ বলবো না, মোটামুটি সুস্থ। আর ওনাদের কথা মতোই চলছি, হয়তো আগামী দিনগুলোতে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে উঠবে। আর আপনাদের আশীর্বাদ তো আছে, আপনারা অনেকে অনেকভাবে আমাকে এই জার্নিতে সাহায্য, কেউ হয়তো অর্থ দিয়ে, কেউ হয়তো মানসিকভাবে, কেউ হয়তো আশীর্বাদ দিয়ে, কেউ হয়তো ভগবানের কাছে প্রার্থনা করে আমার এই জার্নিতে আমার পাশে আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই জন্য ধন্যবাদ দিলে হয়তো, ধন্যবাদ কথাটা অনেকটা ছোট, আর ধন্যবাদ দিলে হয়তো আমি ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এই সময়টা আমার পাশে থাকাটা, কি বলবো, আর কিছু বলা, অনেক ভালোবাসা আর বড়দেরকে অনেক প্রণাম। এই সময়টায় আমার সামনে ছিলে, আপনারা সবাই ছিলেন এই সময়টা। তো এটাই হলো কথা। আমার হাজব্যান্ডের অস্থিমজ্জায় ক্যান্সার হয়েছে, যেটা যেটা এক প্রকারের ব্লাড ক্যান্সার, এটাকে বলে মাল্টিপল মাইলোমা। আর এই ক্যান্সারটা, সত্যি কথা বলতে গেলে এই ক্যান্সারটা কোনো কম এজের মানুষের হয় না। 65+ হলে সেই সব ব্যক্তিদের হয়, যখন শরীরের হাড্ডির ক্যালসিয়াম কমে যায়। আমি জানি না আমার হাজব্যান্ডের কেন হয়েছে, হয়তো কপালের ফেয়ার, হয়তো কোনো জনমের কোনো খারাপ কিছুর ফল, আমি জানি না এইসব বিষয়টা নিয়ে। আমার হাজব্যান্ড কোনোদিনও
অ্যালকোহলিক না, কোনো কিচ্ছু, কোনো দিনও বাজে নেশা কোনো দিনও করেনি। জানি না ভগবান কেন ওকে এত বড় রোগটা দিয়েছে। তবে এটুকু বলবো, আজকের যুগে দাঁড়িয়ে কেউ বলতে পারবো না, আমরা সবাইকে বলছি, আমি নিজেকে ওই মধ্যে রাখছি, কেউ বলতে পারবো না আমরা ভালো আছি। কে কতটুকু ভালো আছে কেউ জানে না, কার কখন কি হয়ে যায় কেউ জানে না। কাউকে নিয়ে উপহাস বা তোয়াক্কা করে কথা বলাটা উচিত না এই জায়গায় দাঁড়িয়ে। আমি বুঝতে পারছি, আমার রিয়েলাইজেশন। জানি না আমার কথাটা কে কতটা মত দেবেন। তো আজকের ভিডিওটা ইনফরমেশন দেওয়া ছিল, এটাই ইনফরমেশন। এটা হাড্ডির ভিতরে হয় আর এটা অস্থিমজ্জা হয়, এটাকে বলে মাল্টিপল মাইলোমা। তো আরও অনেক কথা আছে, হয়তো আস্তে আস্তে শেয়ার করব, এখন শেয়ার করার উপযুক্ত সময় না, সেটাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। নমস্কার।